নীলচে সন্ধ্যার শেষ প্রতিশ্রুতি। এলিজে নিজারা আরফা। পর্ব 01। ঢাকার ব্যস্ত শহরের কোলাহলে দিন গড়িয়ে গোধূলি সন্ধ্যার ছোঁয়া লেগেছে। শহরের একটি কোণে নীরবে দাঁড়িয়ে আছে পুরনো এক আর্ট গ্যালারি। গ্যালারির বাইরে বড় লোহাঘেরা দরজা। দেয়ালে ঝুলে থাকা ছোট্ট বোর্ডে লেখা শিল্পের আলো। এই গ্যালারিতে প্রায় প্রতিদিনই নতুন কোনো শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। ঈশান এখানে প্রায়ই আসে, কিন্তু সে কখনো অতিথিদের সঙ্গে মিশে না, বরং এক কোণে দাঁড়িয়ে সবার অগোচরে শিল্পকর্মগুলো মুগ্ধ নয়নে দেখে। এই শহরের মানুষ তাকে কবি হিসেবেই চেনে। তার কবিতায় গভীর বিরহ, আবেগমা এবং প্রায়শই দুঃখ বিষণ্ণতায় ভরা। পাঠক পাঠিকাদের হৃদয় ছুঁয়ে যায় তার প্রতিটা সাজানো শব্দমালায়। তার কবিতা পড়ে, কবিতাকে ভালোবাসে, কিন্তু সে নিজের লেখা নিয়ে কখনো তেমন সন্তুষ্ট নয়। তার মনে হয়, তার কবিতা মানুষকে স্পর্শ করতে পারছে না যেমনটা সে চায়। ঈশান তার হাতে একটি ছোট্ট নোটবুক আর কলম নিয়ে গ্যালারির এক কোণে দাঁড়িয়ে আছে। সাদামাটা পাঞ্জাবি, এলোমেলো বাবরি চুল, চোখে চশমা, মুখে নির্লিপ্ততা এক অভিব্যক্তি। প্রদর্শনীর ভিড়ের মাঝেও শ্যামবর্ণ পুরুষটিকে আলাদা করে চেনা যাচ্ছে যেন। দেয়ালে টাঙানো চিত্রকর্মগুলোর দিকে তার দৃষ্টি স্থির, কিন্তু মন যেন অন্য কোথাও। কিছু একটা ভেবেছে চলেছে সে। আপনার কি ছবিগুলো ভালো লাগছে না? মেয়েলি কণ্ঠস্বর হঠাৎ তার মনোযোগ ভেঙে দেয়। ঈশান ধীরে মুখ ঘুরিয়ে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছে একটি তরুণী। বয়স হয়তো 24 কিংবা 25। পরনে সাদামাটা নীল শাড়ি, চোখে মুখে স্নিগ্ধ উজ্জ্বলতা। মেয়েটি তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। জি, ছবিগুলো ভালো, কিন্তু আমি জানি না এগুলো আমাকে ঠিক কি বলতে চাইছে, বা আমি ছবিগুলোতে ঠিক কি খুঁজছি। ঈশান অন্যমনস্কভাবে উত্তর দেয়। মেয়েটি আরেকটু এগিয়ে এসে বলে, শিল্প কখনো সরাসরি কিছু বলে না। এটা আপনাকে যা বুঝাতে চায় সেটাই হয়তো তার অর্থ। শুধু শিল্পকে মনের গভীর থেকে বুঝতে হয়। আমি নীলাঞ্জনা রহমান। এই প্রদর্শনীর কয়েকটা ছবির ক্ষুদ্র শিল্পী। ঈশান একটু চমকে যায়। তাই নাকি? আমি আসাদুজ্জামান ঈশান। লেখালেখি করি, প্রিয়রা ভালোবেসে নাম দিয়েছে কবি। তবে শিল্প নিয়ে আমার খুব বেশি বোঝাপড়া নেই। নীলাঞ্জনা মুগ্ধ চোখে বলে, কবি আসাদুজ্জামান ঈশান? আমি আপনার কবিতা পড়ি। আপনার কবিতা তো শব্দ দিয়ে ছবি আঁকে। সেটাই তো চিত্রকলা, শুধু ভিন্নভাবে। কিছু মনে না করলে আপনি কি আমাকে আপনার নোটবুক থেকে নতুন কবিতা পড়ে শোনাবেন এখন? ঈশান কিছুক্ষণ নীরব থাকে। কিছুক্ষণ আগে একটা কবিতা লিখেছে, প্রতিটা শব্দে তার মনের গভীর বেদনার প্রতিচ্ছবি। নোটবুকের এই লেখাগুলো একান্তই নিজের করে রাখে, কাউকে দেখায় না, কিন্তু নীলার চোখে পড়ার আকাঙ্ক্ষা যা তাকে না বলতে দেয় না। সে নোটবুক খুলে পড়া শুরু করে। আধারের চাদরে ঢাকা জীবনের পথ। আলো নিভে গেছে, শুধু নীরব নিথর রথ। কত স্বপ্ন বুনেছিলাম, আজ সব ধূলিসাৎ। হৃদয় জুড়ে শুধুই হাহাকার, বেদনার দাঁত। স্মৃতির আনাগোনা, পুরনো ক্ষতচিহ্ন। প্রত্যেক নিঃশ্বাসে কেবলই মৃত্যুর ফিসফিস ধ্বনি। হাসির রেখাগুলো মিলিয়ে গেছে কবে। আজ শুধু অশ্রু ঝরে, হৃদয় ভারাক্রান্ত রবে। অতীতের ছায়া বড়ই দীর্ঘ, পিছু ছাড়ে না। ভবিষ্যৎ শূন্য, আশা কোথাও মেলে না। একাকী এই পথ চলা, কার তরে, কেন? প্রশ্নগুলো ঘুরপাক খায়, উত্তর হারায় কখন। নিভে যাওয়া প্রদীপের মতো জীবন আজ। থেমে গেছে সব আশা, সব স্বাদ। শুধু এক দীর্ঘশ্বাস, বিষাদের গভীরতা। এ কেমন অভিশাপ? এ কেমন বারতা? নীলাঞ্জনা গভীর মনোযোগ দিয়ে শুনে। কবিতার শেষে সে ধীরে বলে, আপনার কবিতায় সবসময় কেমন একটা বিষণ্ণতার ঠাঁই, কিন্তু লেখাগুলো জীবনের সাথে মিলে যায়। অনেকটা নিঘুর অন্ধকারের মাঝে একফালি রশ্মির মতো। ঈশান বিস্মিত হয়। নীলাঞ্জনার দৃষ্টিতে সে মুগ্ধতা আর এক মিশ্র অনুভূতি দেখতে পাচ্ছে। তার চোখে ফুটে উঠেছে গভীর এক বিষণ্ণতা। মনে হচ্ছে তার নিজেরই ভেতরের প্রতিধ্বনি, কিন্তু সেই বিষণ্ণতার মাঝেও এক চিলতে বিস্ময় আর অপ্রত্যাশিত আনন্দ মিশে আছে। প্রথমবারের মতো কেউ তার কবিতার মধ্যে এমন কিছু খুঁজে পেল যা সে নিজেও কখনো ভাবেনি।
ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফোটে। আপনার ছবি কি এখানে আছে? ঈশান জিজ্ঞাসা করে। হ্যাঁ আছে। আসুন আমি আপনাকে দেখাই, নীলা উচ্ছ্বসিত হয়ে বলে। সে ঈশানকে নিয়ে যায় প্রদর্শনীর এক কোণে। একটি ছবি ঝুলে আছে। ছবিটির নাম নীলচে সন্ধ্যা। ঈশান ছবিটির দিকে তাকায়, ছবিটি যেন এক বিস্তীর্ণ, প্রায় জনমানবহীন মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে থাকা এক বিশাল গাছের চিত্র। মাঠটি কুয়াশার চাদরে প্রায় ঢাকা, দিগন্তরেখা অস্পষ্ট। আকাশের রং সেখানে গাঢ় নীলচে ধূসর, মেঘেদের আনাগোনায় বিষণ্ণ এক বার্তা দিচ্ছে। গাছের প্রতিটি ডালপালা আকাশের দিকে হাত বাড়িয়েছে কিন্তু সবই নিরালম্ব। এক টুকরো আলো, ম্লান অথচ দৃঢ়, গাছের ডালপালার ফাঁক দিয়ে মাটিতে ছড়িয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে গভীর অন্ধকারে এক চিলতে আসার ক্ষীণরেখা। এই আলোটুকুই যেন নিভে যাওয়া প্রদীপের শেষ শিখার মতো, যার অস্তিত্ব জানান দিচ্ছে কিন্তু সেই আলো ভবিষ্যৎকে আলোকিত করার মতো যথেষ্ট নয়। এই ছবিটা আপনি এঁকেছেন? ঈশান অবাক হয়ে জিজ্ঞাসা করে। নীলাঞ্জনা হাসে। জি, আমি এই ছবিটা একদিন ঠিক এমনই এক সন্ধ্যা এঁকেছিলাম যখন মনে হয়েছিল পুরো পৃথিবীটা আমার থেকে দূরে। নিজেকে খুব একা মনে হচ্ছিল জানেন? নিজের মনেই কি সব হাবিজাবি ভাবতে ভাবতে রং তুলি দিয়ে চিত্রে ফুটিয়ে তুললাম। ঈশান ছবিটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। একাকিত্বের এই চিত্রটি তার নিজের জীবনেরই প্রতিচ্ছবি। যেন এই ছবিটির সঙ্গে একাত্ম হয়ে গেছে সে, ছবির বিশাল মাঠে একা দাঁড়িয়ে থাকা গাছটির মতোই সে। এই মুহূর্তে মনে হচ্ছে ছবিটির প্রতিটি রেখা, প্রতিটি রং সবকিছু তার নিজেরই মনের ভেতরের কথা বলছে। নীলাঞ্জনা ঈশানের প্রতিক্রিয়া দেখে মুগ্ধ হয়। জানতে চায় কি ভাবছেন আপনি? ঈশান ধীরে বলে, আমি ভাবছি আপনার আঁকা এই চিত্রটা অনেকটা আমার মতোই। একা, নিঃস্ব আর ভবঘুরে। নীলাঞ্জনা কিছুক্ষণ চুপ করে থাকে। চোখে সহানুভূতি স্পষ্ট। ঈশানের ভেতরের অব্যক্ত কথাগুলো অনুভব করতে পারছে হয়তো। তারপর বলে, কখনো কখনো আমরা যাকে একা ভাবি, আসলে সে একা নয়। শুধু তার নিঃসঙ্গতার সঙ্গী খুঁজে পায়নি। আমরা মূলত নিজের পাশে কাউকে পাই না বলেই নিজেকে একা ভাবি, নিঃসঙ্গতায় ডুবি। তারপর ভাবি আমাদের কেউ নেই অথচ আমাদেরও কেউ না কেউ আছে। শুধু আমরা দেখি না হয়তো বা দেখতে চাই না। কথাগুলো মুহূর্তেই ঈশানের মনে গভীর প্রভাব ফেলল। মনে হলো কিছুক্ষণ পূর্বে পরিচিত হওয়া তরুণীটি তার মনের গভীরে প্রবেশ করেছে। অনেক বছর ধরে যে অনুভূতিগুলো সে কারো সঙ্গে ভাগ করেনি, সেগুলো ক্ষণিকের পরিচিত তরুণীরা সামনে যেন আপনা আপনিই উন্মুক্ত হয়ে পড়ছে। গ্যালারিতে আরও অনেক মানুষ আসা যাওয়া করছে অথচ তাদের দুজনের জন্য সময় থমকে গিয়েছে। গ্যালারির নিস্তব্ধতা, অফ হোয়াইট দেওয়ালের নিস্তব্ধতা আর একে অপরের চোখে খুঁজে পাওয়া নাম না জানা অনুভূতি, সবকিছু মিলে কথোপকথন নিয়ে গেল অন্যরকম এক জগতে। বাইরের কোলাহল আর ভিড় তাদের স্পর্শ করতে পারছে না। কিছুক্ষণ আগেও যারা অপরিচিত ছিল স্বল্প মুহূর্তেই তারা পরিচিত হয়ে উঠল, যেন দুজন দুজনকে কত বছর ধরেই না চিনে। নীলা ঈশানকে বলে, আপনি কি জানেন ঈশান? আপনার কবিতার মতোই আপনার চোখেও বিষণ্ণ এক গভীরতা আছে। ঈশান হেসে ফেলে। আমার চোখে গভীরতা? এটা প্রথম শুনলাম। নীলাও হেসে বলে, প্রথমবার শুনেছেন, কিন্তু মিথ্যে নয়। আচ্ছা বেশ মেনে নিলাম। তাদের কথোপকথনের মাঝে গ্যালারির সময় শেষ হয়ে আসে। অতিথিরা একে একে চলে যাচ্ছে। নীলা তার ব্যাগ গুছিয়ে নিতে শুরু করে। ঈশান কিছুক্ষণ ওর তাকিয়ে থাকে। মেয়েটির সঙ্গ বুঝি আজ এই সন্ধ্যার পুরোটা সময় জাদুর মতো শেষ হয়ে গেল। নীলা ব্যাগ গোছানো শেষ করে চলে যাওয়ার সময় ঈশানকে বলে, ঈশান সাহেব আপনার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছে। আজকের সন্ধ্যাটা অসাধারণ ছিল। জি আপনার সাথে আজকের সন্ধ্যাটা আসলেই দারুণ লাগলো। আসি ভালো থাকবেন। ঈশান সাহেব। ঈশান বিদায় নিয়ে চলেই যাচ্ছিল কিন্তু থামতে হলো। জি, আমাদের আবার দেখা হবে তাই না? ঈশান একটু দ্বিধায় পড়ে। এই নতুন অনুভূতির মুখোমুখি হতে সে এখনো পুরোপুরি প্রস্তুত নয়। পরমুহূর্তেই সব ঝেড়ে বলে হয়তো যদি মিস নীলাঞ্জনা চান তবেই। নীলা হেসে বলে জি, নীলাঞ্জনাও চায়।
ঈশানের থেকে নাম্বার নিজের ফোনে তুলে। তারপর সে মন্থর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। তার নীল শাড়ির আঁচলটা গ্যালারির আবছা আলোয় এক মায়াবী রেখার মতো শেষবারের মতো দেখা যায়, তারপর দরজার ওপারে অদৃশ্য হয়ে যায়। ঈশান সেদিকে তাকিয়ে রয়। চোখের চশমা ঠিক করে মুচকি হেসে বলে, নীলাঞ্জনা, এই নীলচে সন্ধ্যায় দুজনের সাক্ষাৎ ও এক টুকরো মুহূর্ত, আমার বিধ্বস্ত হৃদয় আপনার জন্য বোধহয় একটু একটু ভালোলাগা খচিত হল। নীলচে সন্ধ্যার শেষ প্রতিশ্রুতি। এলিজে নিজারা আরফা। পর্ব 02। ঈশানের ছোট্ট ফ্ল্যাটের বারান্দাটা খুব বেশি বড় না। দুপাশে লোহার গ্রিল, গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় পাশের বিল্ডিংয়ের দেয়াল, তাতে লেগে থাকা বিকেলের রোদ। বারান্দার এক কোণে একটি পুরনো কাঠের চেয়ার, তার ওপর বসে আছে ঈশান। সামনে খোলা নোটবুক, পাশে আধখানা ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ। পাতায় কিছু লেখা আছে, আবার অনেকখানি ফাঁকা। আজকাল তার লেখাগুলো প্রায় এমনই হচ্ছে, শুরু হয়, থেমে যায়। শব্দ আসে কিন্তু ঠিক জায়গায় বসে না। কলমটা হাতে নিয়েই বারবার থেমে যাচ্ছে। কারণ প্রতিটা লাইনের ফাঁকে অনাহুতভাবে ঢুকে পড়ছে একটা নাম, নীলাঞ্জনা। সে বিরক্ত হয়ে চোখ বন্ধ করে, কিন্তু চোখ বন্ধ করলেই সমস্যাটা বাড়ে। তখন আরও স্পষ্ট হয়ে ওঠে সেই নীল শাড়ির আঁচল উড়ানো তরুণী, গ্যালারির অফ-হোয়াইট চার দেয়ালের এক কোণে এক টুকরো মুহূর্ত, আর মুখাবয়ব জুড়ে স্নিগ্ধতায় মোড়ানো নীলাঞ্জনা নামের তরণীটির উষ্ঠে মৃদু হাসি। ঈশান নিজের অজান্তেই লিখে ফেলে, ভালোবাসা কি এমনই হয়? সুখবসন্তের পাখি হয়ে হঠাৎ মতো এসে বক্ষপিঞ্জরে ঘাপটি দিয়ে বসে থাকে। ভালোবাসা কি এমনই হয়? এই আমিটাকে তাহার অন্তর কুটিরে থাকা না থাকার বিভ্রান্তি সৃষ্টি করে। না যেতে বলে, না থাকতে বলে। লেখাটা পড়ে নিজে নিজেই হেসে ফেলে সে। এটা কবিতা না, বরং বিভ্রান্তি, কিন্তু এই বিভ্রান্তিটুকু তার ভালো লাগছে। বহুদিন পর সে কাউকে নিয়ে ভাবছে। দুঃখের ভার না নিয়ে, ভাবছে। শুধুই ভাবছে। গত বৃহস্পতিবারের সন্ধ্যাটা তার মাথা থেকে যাচ্ছে না। গ্যালারিতে নীলার সঙ্গে দেখা হওয়ার পর থেকে সময়টা যেন তার কাছে অন্যরকম হয়ে গেছে। আগে সন্ধ্যা মানেই ছিল নিস্তব্ধতা, আর এখন সন্ধ্যা এলেই মনে হয়, কেউ একজন হয়তো এই সময়টাতেই ক্যানভাসে রং ছোঁয়াচ্ছে। পরদিন সকালে ঈশান সিদ্ধান্ত নেয় সে আবার গ্যালারিতে যাবে। নিজেকে বোঝায় নতুন প্রদর্শনী দেখবে। কিন্তু মন জানে সে দেখতে চায় একজন মানুষকে। অথচ সে মনের কথা মানতে নারাজ। গ্যালারিতে ঢুকতেই পরিচিত গন্ধরং, কাঠ আর নীরবতার মিশ্রণ পেল সে। চোখজোড়া না চাইতেন কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজতে লাগল। একটু খুঁজতেই চোখে পড়ে নীলাকে। আজ সে নীল শাড়িতে নেই। পরনে কলাপাতা রঙের সালোয়ার কামিজ, দীঘল কালো চুল বেনিগাথা। কপালে ছোট্ট একখানা কালো টিপ এবং কপালের একপাশে কয়েকটা চুল আলগা হয়ে পড়ে আছে। সে একটা ছবির ফ্রেম ঠিক করছে, মনোযোগ এতটাই গভীর যে আশেপাশের কোনো শব্দ টের পাচ্ছে না। ঈশান খানিকটা দূরেই দাঁড়িয়ে থাকে। মেয়েটাকে আজ মনোযোগ দিয়ে দেখছে। অকারণেই তার বুক ধড়ফড় করতে থাকে। এই অনুভূতিটা তার পরিচিত না। সে বহু নারীকে দেখেছে, বহু প্রশংসা পেয়েছে তাদের কাছে, কিন্তু এমন অস্থিরতা কখনো হয়নি। অথচ নীলাঞ্জনা নামের সাধারণ মেয়েটার জন্য এমন লাগছে। সমস্যা। জটিল সমস্যা তো। নীলাঞ্জনা। আচমকা স্বল্প গম্ভীর ডাক শুনে নীলা ঘুরে তাকায়। ঈশানকে দেখে তার চোখে মুখে এক মুহূর্তের জন্য বিস্ময় ভাব ফুটে ওঠে, পরপরই অধর জুড়ে হাসি দেখা যায়। সে এগিয়ে আসে খানিকটা। আরে ঈশান সাহেব যে, আপনি আবার এসেছেন? হ্যাঁ, কেন আসতে মানা বুঝি? এ মা, ছি ছি, কি যে বলেন না। এখনই এলেন বুঝি? তা হঠাৎ কি মনে করে? জি, মাত্রই আসলাম। ঈশান একটু থেমে বলে, মনে হলো, ছবিগুলো আমাকে ডাকছে। নীলা হাসে। ছবি না মানুষ? ঈশান সরাসরি উত্তর দেয় না। শুধু বলে, হয়তো বা দুটোই। এই সরল কথোপকথনের মধ্যে দিয়ে দুজন গ্যালারির ভেতর পাশাপাশি হাঁটতে থাকে। নীলা একের পর এক ছবি দেখায়। প্রতিটা ছবির পেছনে সে ছোট করে গল্প বলে ঈশান তা মন দিয়ে শোনে। শুনে সে বুঝতে পারে যে, নীলা শুধু ছবিই আঁকে না,
সে নিজের জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্ত, স্মৃতিগুলো ক্যানভাসে আটকে রাখে। একটা ছবির সামনে দাঁড়িয়ে ঈশান থামে। ছবিটায় একটা জানালা, ভাঙা দেয়াল আর ভেতরে ঢুকে পড়া প্রভাতের একফালি আলো দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে প্রভাতের আলো জানালা বেদ করে একদম হঠাৎ আছড়ে পড়েছে দেয়ালে। নীলা মাথা নাড়ে। ঠিক যেমন কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে আসে। পরিচিত হওয়ার পর, বাহিরে প্রথম দিন সাক্ষাৎ শেষে ঈশান ভেবেছিল নীলাঞ্জনা আর আসবে না। এমন মানুষদের সে চেনে, যারা হঠাৎ আসে, কিছুক্ষণ নিজের মতো করে আলো ছড়িয়ে দেয়, তারপর নিঃশব্দে আবার হারিয়ে যায়। নীলার চোখে সেদিন ঠিক সেই রকমই একটা ক্ষণস্থায়ী উজ্জ্বলতা ছিল। যেন সে নিজেই জানে তার থাকা বেশি সময়ের না, কিন্তু নীলা এসেছিল। দ্বিতীয় দিন বিকেলে, একটু দেরি করে, হালকা হাঁপাতে হাঁপাতে। আজ অনেকটা শীত আর গরমের কেমন একটা মিশ্রণ, আসার সময় শীত লাগলো, এখন গরম। নীলা বলেছিল তার নীলধূসর রঙের শালটা গা থেকে থেকে আলগা করতে করতে। ঈশান শুধু মাথা নেড়েছিল। সে লক্ষ্য করেছিল নীলার কপালে ঘাম, কিন্তু মেয়েটার ঠোঁট জোড়া কি ফ্যাকাশে। তখনও সে ভাবেনি বেশি কিছু। ভেবেছে মানুষের শরীর তো এমন হয়ই মাঝে মধ্যে, এই ভালো তো এই খারাপ। তারপর তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন। এক সপ্তাহ পেরোতেই ঈশান বুঝল নীলার আশাটা আর কাকতালীয় নয়। নীলা সবসময় একই সময় আসে, গোধূলির ঠিক আগ মুহূর্তে। যেন দিনের আলো আর রাতের অন্ধকারের মাঝখানে সে নিজের জন্য একটু জায়গা খুঁজে নিচ্ছে। ওর গায়ে প্রায় সবসময়ই সেই একই নীল ধূসর রঙা শাল। একদিন ঈশান মজা করে বলেছিল, আপনার কি এই একটাই শাল? নীলা একটু থেমে উত্তর দিয়েছিল, না, তবে এই নীল ধূসর রঙা শালটা আমি বেশিরভাগ সময়ই গায়ে জোড়াই। শালটা বোধ হয় আপনার অনেক প্রিয়, তাই না? খুব প্রিয়, খুব প্রিয়। এরপর থেকে তাদের দেখা হওয়া নিয়মিত হয়ে যায়। কখনো গ্যালারিতে, কখনো পাশের ক্যাফেতে। প্রথম কয়েকদিন শুধু শিল্প, কবিতা, ছবি নিয়ে কথা হতো। ঈশান নিজের কবিতা পড়ে শোনায়, নীলা মন দিয়ে শোনে। সে কখনো বাহবা দেয় না, শুধু বলে, এই লাইনটা আমার ভেতরে লেগে থাকলো। এই কথাটুকুই ঈশানের কাছে বড় প্রাপ্তি। দিন যেতে যেতে কথার বিষয় বদলায়। শিল্পের ফাঁক গলে ঢুকে পড়ে ব্যক্তিগত গল্প। ঈশান বলে তার একাকিত্বের কথা, কিভাবে মানুষ তার কবিতা পড়ে, কিন্তু বোঝে না। কেউ কেউ বুঝে, আবার কেউ বোঝে না। নীলা বলে তার বাবার কথা, নিজের লড়াইয়ের কথা। কেউ কাউকে তাড়া দেয় না, প্রশ্ন চেপে ধরে না। দুজন দুজনের কাছে ধীরে ধীরে উন্মুক্ত বইয়ের ন্যায় খুলে যায়। বিকেলে তারা হাঁটছিল পার্কে। বাতাসে হালকা হালকা শীত। চলার পথে নীলা হঠাৎ থেমে বলে, আপনি কি খেয়াল করেছেন, আমরা কথা বলার সময় সময়টা যে টের পাই না? ঈশান হেসে বলে, হ্যাঁ। আগে সময় আমার কাছে ভারী লাগতো। এখন হালকা লাগে। মনে হয় এই তো মাত্র মুহূর্তটা আসলো, এর মাঝেই সময় ফুরিয়ে গেল। এই হালকাপনার মাঝেই ভালো লাগাটা জন্ম নেয়, দুজনার মনে ঠাঁই হয় মনের মণিকোঠায়। হঠাৎ করে না, খুব ধীরে। ঈশান খেয়াল করে সে নীলার মেসেজ এলে অকারণেই হাসে, হৃদয় জুড়ে ভালোলাগার প্রজাপতিরা উড়ে বেড়ায়। নীলা খেয়াল করে ঈশানের কবিতার লাইন সে নিজের ছবির পাশে লিখে রাখে, আজকাল লোকটার কথা মনে পড়লে আনমনা হয়, কেমন জানি লাগে। শরীর জুড়ে শিহরণ জাগে, অজান্তেই ঠোঁটের কোণে হাসিরা খেলা করে। কেউ কাউকে আগে ভালোবাসার কথা বলে না। তাদের কাছে মনে হয়, কিছু অনুভূতি উচ্চারণ করলে নষ্ট হয়ে যায়। এক সন্ধ্যায় দুজন ক্যাফে থেকে ফেরার পথে নীলা বলে, ঈশান সাহেব, আপনি জানেন, আমার এই নিঃসঙ্গতার একমাত্র সঙ্গী আপনি। ঈশান তার কথায় থামে। এই যে শব্দটা নিঃসঙ্গতার একমাত্র সঙ্গী, তার কাছে যেন অসম্ভব দারুণ লাগলো শুনতে। নিজের ভিতর হালকা লাগছে, যে তাকেও সঙ্গ দেওয়ার কেউ আছে। নীলা এবার তার কাছে আরেকটু এগিয়ে যায়, চোখে নিজের কাজলকালো চোখ জোড়া রেখে বলে, আপনাকে আপনাকে আমার ভালো লেগেছে জনাব, আমি আপনার প্রেমে পড়েছি বেশি না, এই একটুখানি। কনিষ্ঠ আঙুলের একটি কর দেখিয়ে। মেয়েটা আর দাঁড়াতে পারেনি, সোজা হাঁটা দিল, কিন্তু পারল আর কই?
সে ঘুরে তাকায়। ঈশান 2 পা এগিয়ে আসে, নীলার দিকে তাকিয়ে প্রেমময় স্বরে বলে, এবং আপনি প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সম্পর্ক বদলায়, বদলায় অনুভূতি। ভালোলাগা থেকে রূপান্তরিত হয়ে ভালোবাসা। সংস্পর্শে না এসেও দুজনার উপস্থিতি হয় ঘন। কিছু ভালোবাসা চুপচাপ এসে বসে, নাম জিজ্ঞেস করে না। শুধু থাকার অনুমতি চায়। সম্পর্কের হয় নামহীন চিহ্ন। কার জীবনে কে সুখ হয়ে ধরা দিয়েছে বলা দায়। সুখ পাখি নাকি ক্ষণিকের অতিথি পাখি? সেই পাখির ডানায় সুখবসন্ত লেখা যেন নীলচে সন্ধ্যাগুলো তখনও কেবল মাত্র শুরু। কি আছে এই নামহীন চিহ্ন শেষে, দুজনার কেউ জানে না। নীলচে সন্ধ্যার শেষ প্রতিশ্রুতি। এলিজে নিজারা আরফা। পর্ব 03। রাতের শেষ প্রহর। শহরটা যখন অর্ধঘুমে ডুবে থাকে, আকাশে আলো আসার আগেই একটা নরম ধূসরতা ছড়িয়ে পড়ে। ঈশান তখন সারারাত ঘুমায় না। নোটবুকে শব্দমালা সাজায় তার নীলাঞ্জনার নামে। বুকের ভেতর অচেনা এক টান অনুভব হয়। এই টান কষ্টের মতো ভারী নয়, আবার সুখের মতো হালকাও নয়, এ যেন দুয়ের মাঝখানে আটকে থাকা এক অনির্বচনীয় অনুভূতি, যার কোনো নাম সে আজও খুঁজে পায়নি। জানালার কাছে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে সে ভাবে, এই নিস্তব্ধ সময়টাই কি তাকে এমন অস্থির করে তোলে? নাকি নীলাঞ্জনার উপস্থিতি তার সমস্ত অনুভূতিকে অকারণে ছুঁয়ে যায়? বুঝতে পারে না। এই সময়টাতে স্মৃতিরা খুব সহজে জেগে ওঠে। দিনের কোলাহল নেই, রাতের গভীর অন্ধকারও নেই। শুধু আছে কিছু না বলা কথা আর বলা হয়নি এমন অনুভূতির ভিড়। সে টের পায় নীলাঞ্জনার নামটা ভাবলেই তার ভেতরের সমস্ত শব্দরা থেমে যায়। মনে হয় নিজের ভেতরেই হেঁটে চলেছে, এমন এক পথে যেখানে কোনো আলো নেই অথচ অদ্ভুতভাবে ভয়ও নেই। ভোরের ঠিক আগমুহূর্ত, বাকি সবকিছু চাইতে এই সময়টাই তার কাছে সবচেয়ে সত্যি মনে। এখানে কোনো ভান নেই, নেই কোনো সাজানো অনুভূতি। আছে শুধু এক টুকরো নিঃশব্দতা আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক একাকী মানুষ, যে বুঝতে চেষ্টা করছে সে ঠিক কবে, কিভাবে অন্য একজনের অস্তিত্বে নিজের আলো অন্ধকার মিশিয়ে ফেলেছে। ভালোবাসা যখন ধীরে আসে, তখন তার শব্দ হয় না। শুধু অভ্যাস বদলায়। তেমনি ঈশানেরও অভ্যাস বদলেছে। তার কবিতার প্রতিটা শব্দ নীলার নামে আসে, লেখার সময় নীলার মুখ ভেসে ওঠে, আর লেখা শেষ হলে প্রথম পাঠক হিসেবে তাকেই কল্পনা করে। আগে সে শব্দ খুঁজত অভিধানে, এখন খুঁজে পায় নীলার কাজল কালো চোখে, স্নিগ্ধমায় ভরা মুখশ্রীতে। নীলাও জানে, সে বদলাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালে আগের সেই নিঃসঙ্গ মেয়েটাকে আর খুঁজে পায় না। তার চোখে এখন অপেক্ষা থাকে। কেউ একজন আসবে, সেই প্রত্যাশা। এই প্রত্যাশাই তাকে ভয় দেখায়। কারণ প্রত্যাশা মানেই ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে সে সাহস পায় না। গ্যালারির প্রতিটা বিকেল এখন নীলার কাছে আলাদা লাগে। রঙের গন্ধ, কাঠের ফ্রেম, দর্শনার্থীদের ফিসফাস, সবকিছুর ভেতরেও সে ঈশানের উপস্থিতি খুঁজে ফেরে। দরজায় পায়ের শব্দ পেলেই হৃৎপিণ্ডটা অকারণে একটু জোরে ধড়ফড় করে ওঠে তার। এই ধরফরানিটা সে লুকোতে চায় কিন্তু পারে না। হঠাৎ একদিন ক্যানভাসে রং তুলতে গিয়ে হঠাৎ হাত কেঁপে ওঠে মেয়েটার। রং ছড়িয়ে পড়ে চারিপাশে। নীলা চোখ বন্ধ করে দাঁড়ায়। মাথার ভেতর কেউ যেন মস্তিষ্কের আলো নিভিয়ে দিল। ঈশান সেদিন তার নতুন চিত্র দেখার জন্য ছিল। সে নীলার পাশে এসে হাত ধরে দাঁড়ালে শুধু বলে, একটু বসি? ঈশান চেয়ারে বসিয়ে দেয়। পানি বাড়িয়ে দেয়। কিছু বলে না। শুধু চোখে মুখে ভয় জমে ওঠে। এই ভয় সে উচ্চারণ করে না, কারণ উচ্চারণ করলে ভয়টা বাস্তব হয়ে উঠতে পারে। নীলা হাসতে চায় কিন্তু হাসিটা ঠিক আসে না, ভিতর থেকে তাও চেষ্টা করে। সে জানে, শরীর তাকে ধীরে ধীরে সীমারেখা দেখিয়ে দিচ্ছে। অথচ সে এই সীমারেখা মানতে নারাজ। তার ভয় হচ্ছে, সে যে এখন বাঁচতে চায়, পুরোদমে, এক জীবন কবি সাহেবের সাথে কাটানো যে বাকি। প্রায় এমন হয় ওর সাথে। দুজনের হাঁটাহাঁটিগুলো এখন ধীর হয়ে গেছে। নীলা মাঝে মাঝে থামে। ঈশান কিছু না বলে তার পাশে দাঁড়িয়ে থাকে শুধু। এই নীরবতাই তাদের সবচেয়ে বড় সংলাপ হয়ে উঠেছে।
কেউ কাউকে প্রশ্ন করে না, কারণ উত্তরগুলো ভয়ানক হতে পারে যে সেটা হতো জানে। চেয়ারে বসে সেই অবস্থায় নীলা বলে, আপনি কি জানেন, আমি সবচেয়ে বেশি ভয় পাই কিসে? ঈশান তাকায়। কিসে? আমি ভয় পাই, আমি যদি হঠাৎ হারিয়ে যাই, আপনি কি খুব কষ্ট পাবেন? এই প্রশ্নটা ঈশানের বুকের ভেতর আঘাত করে। সে একটু থেমে বলে, আমি কষ্ট পাবো কি না জানি না, কিন্তু শূন্য হয়ে যাব, এটা জানি। নীলা চোখ নামিয়ে নেয়। ঠোঁট জোড়া কেঁপে ওঠে মেয়েটার। সে বুঝতে পারে, এই মানুষটার জীবনে সে কতটা জায়গা নিয়ে ফেলেছে। এই জায়গা নেওয়াটাই তার সবচেয়ে বড় অপরাধ বলে মনে হচ্ছে। হাসপাতালের দিনগুলো আসে একদম নিঃশব্দে। পরীক্ষার রিপোর্ট, ডাক্তারদের মৃদু কণ্ঠে বলা সবকিছু তার কাছে ভীষণ ভারী লাগে। নীলা কাগজগুলো ভাঁজ করে ব্যাগে রাখে। ঈশান যদি কিছু জানতে চায়, একটাই উত্তর দেয়, সব ঠিকঠাক, ডক্টর মেডিসিন দিচ্ছে, ঠিক হয়ে যাবে। গোধূলি বিকেল, নীলা আর ঈশান ঘুরতে বেরিয়েছে। দুজন নদীর পাড়ে এসে দাঁড়ায় নিরিবিলি। নীলা তার এক হাত জড়িয়ে কাঁধে মাথা হেলিয়ে অদূরে শূন্য চোখে তাকিয়ে আছে আর সে নীলার দিকে। সে নীলার দিকে তাকিয়ে ভাবতে থাকে। সে এমন এক গল্পের ভেতর ঢুকে পড়েছে যার শেষ সে জানে না, কিন্তু বেরিয়ে আসার পথ তো নেই। নীলা তার সাথে আগের মতোই হাসে। আগের মতোই কথা বলে, কিন্তু সে বুঝতে পারে, এই স্বাভাবিকতার পেছনে লুকিয়ে আছে অসীম ক্লান্তি। সে রাতে ঘুমানোর আগে নীলার মুখটা মনে করে, যেন মনে গেঁথে রাখতে চায়। ভালোবাসা এখন তাদের কাছে আর কল্পনার বস্তু না। এটা বাস্তব, ভারী, দায়িত্বপূর্ণ। তারা জানে, এই ভালোবাসার আয়ু সীমিত হতে পারে। তবু তারা পিছু হাঁটে না। কারণ কিছু ভালোবাসা ভবিষ্যতের জন্য না, বর্তমানের জন্য হয়। নীলা আরও বেশি ছবি আঁকে। ঈশান আরও বেশি লেখে। যেন তারা সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে। প্রতিটা দিনকে তারা এমনভাবে সময় দেয়, যেন এটাই শেষ। নীলা ফিসফিস করে বলে, যদি আমি না থাকি, আপনি কি আমাকে মনে রাখবেন ঈশান সাহেব? ঈশান উত্তর দেয় না। শুধু তার হাতটা ধরে থাকে। এই ধরা হাতের মধ্যেই সে সব উত্তর দিয়ে দেয়। বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে ধীরে ধীরে রাতের দিকে গড়িয়ে যায়। আলো ফুরোয়, কিন্তু দুজনের অনুভূতি ফুরোয় না। ভালোবাসা আর ভয় পাশাপাশি হাঁটে, অথচ কেউ কাউকে ছাড়ে না। নীলচে সন্ধ্যার শেষ প্রতিশ্রুতি। এলিজে নিজারা আরফা। পর্ব ০৪। সময় কখন যে শত্রু হয়ে দাঁড়ায় মানুষ টের পায় না। সময় আসে বন্ধুর বেশে, হাসতে হাসতে হাত ধরে। তারপর একদিন নীরবে আঙুল ছাড়িয়ে নেয় আর মানুষ দাঁড়িয়ে থাকে হাতভরা শূন্যতা নিয়ে। নীলাঞ্জনার শরীর এখন সময়ের সঙ্গে আর তাল মিলাতে পারে না। সকালে জানালার পর্দা সরিয়ে আলো ঢুকলেও তার চোখে আলো লাগে না, লাগে ক্লান্তি। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের মুখের দিকে তাকায়, এই মুখটা তার, অথচ দিনকে দিন একটু একটু করে অপরিচিত হয়ে যাচ্ছে। চোখের নিচে কালি পড়েছে, ঠোঁটে রঙের অভাব, কেমন ফ্যাকাশে হয়ে আছে। অথচ এই মুখেই ঈশান প্রতিদিন নতুন করে ভালোবাসা খুঁজে পায়। ঈশান জানে, নীলার দিনগুলো বদলাচ্ছে। সে এখন খুব সহজে হাঁপিয়ে যায়, কথা বলতে গেলে মাঝেমধ্যে থামে, নিঃশ্বাস গুছিয়ে নেয়। কিন্তু নীলা এসব ঢাকতে চায়। হাসি দিয়ে, রসিকতা দিয়ে, কখনো কখনো রাগ দিয়ে। যেন সে নিজের দুর্বলতাগুলোকে শব্দের আড়ালে লুকিয়ে রাখতে চায়। গ্যালারিতে এখন আর আগের মতো ভিড় হয় না। নীলা ইচ্ছে করেই সময় কমিয়ে দিয়েছে। সে চায় না, সবাই তার ক্লান্ত চোখ মুখ দেখুক। ঈশান প্রায় প্রতিদিনই আসে। সে হয়ে উঠেছে নীলার নীরব পাহারাদার। দূরে দাঁড়িয়ে থাকে, দেখে, অপেক্ষা করে। এই তো সেদিন বিকেলে নীলা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে চিত্র আঁকছিল, হঠাৎ পুরো শরীর কাঁপতে থাকে। হাত থেকে তুলি পড়ে যায় মেয়েটার। মাথার ভিতর ভনভন আর চোখে সবকিছু ঝাপসা অন্ধকার দেখছিল। ঈশানের বুকের ভেতর ধক করে উঠে, মনে হলো বুকের পাঁজর ভেঙে গেল আতঙ্কে ভয়ে। সে দৌড়ে আসে। নীলাঞ্জনা। নীলা কিছু বলতে পারে না। চোখের সামনে অন্ধকার নামে। পরের মুহূর্তে মেঝে, সাদা আলো, আর মানুষের কণ্ঠ সবকিছু গুলিয়ে যায় মেয়েটার।
হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ঈশান প্রথমবার উপলব্ধি করে সে ভীষণই ভীতু, সাথে ধৈর্যবানও। ডাক্তার এবার আর নীলার হৃদরোগের ব্যাপারে কথা এড়িয়ে যান না। কণ্ঠে পেশাদার নির্লিপ্ততা। রিপোর্টের সংখ্যা, সম্ভাবনার হিসাব। ঈশান শোনে, কিন্তু বোঝে না। কারণ বোঝার মানে মেনে নেওয়া। নীলা বিছানায় শুয়ে থাকে। চোখ খোলা, মুখটা কি শান্ত। যেন সে অনেক আগেই এই কথাগুলো শুনে ফেলেছে, আজ শুধু আনুষ্ঠানিকতা চলছে। রাতে নীলার পাশে বসে ঈশান তার হাত ধরে থাকে। হাতটা কেমন ঠান্ডা, কিন্তু গ্রিপ শক্ত। নীলা হঠাৎ বলে, ভয় পেয়েছেন? ঈশান চোখ নামিয়ে নেয়। ভয়টা সে লুকোতে চায়, কিন্তু ভয় কি আর লুকোয়? সেই রাতেই নীলা সব বলে। নিজের অসুস্থতার কথা, সীমিত সময়ের কথা। তার ছোটবেলা থেকেই হৃদরোগ ছিল। ডক্টর বলেছিল বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। এটা এভাবেই চলবে যত কিছু করাই হোক না কেন। যতদিন বাঁচার বাঁচবে। হায়াত কখন শেষ হয় কেউ জানে না। তবে তার হায়াত যে বার বেশি নেই তাও সে জানে। মানুষ নাকি মৃত্যুর আগে টের পায়। নীলাও হয়তো টের পাচ্ছে। ইহজীবনের মায়া ত্যাগ করার সময় এসে গেছে তার। সে কোনো নাটক করে না। কাঁদে না। যেন এই সত্যটা সে নিজের সঙ্গে অনেক দিন ধরে বহন করছে। আমি জানতাম, নীলা বলে, তাই হয়তো খুব করে বাঁচতে চেয়েছি। তাড়াতাড়ি ভালোবেসেছি। ঈশান কিছু বলতে পারে না। ছেলেটার চোখ ভিজে আসে, কিন্তু সে নীলার সামনে কাঁদে না। এই মুহূর্তে তার শক্ত থাকা দরকার। এরপর থেকে দিনগুলো বদলে যায়। ভবিষ্যৎ নিয়ে কোনো কথোপকথন হয় না আর। পরে, শব্দটা দুজনার কথোপকথন থেকে হারিয়ে যায়। দুজন শুধু আজ নিয়ে প্ল্যান করে। আজ কি ছবি আঁকা হবে, আজ কোন কবিতা লেখা হবে, আজ কোন চা সবচেয়ে ভালো লাগবে, আজ কোথায় ঘুরতে যাওয়া হবে ইত্যাদি। নীলা ধীরে ধীরে নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে। অসম্পূর্ণ ছবিগুলো শেষ করে, কিছু ছবি আলাদা করে রাখে। যা একসময় শুধুই স্মৃতি হয়ে থেকে যাবে। নীলা তার নীল ধূসর শালটা ঈশানের কাঁধে তুলে দেয়। এই শালটা সে এতদিন নিজের অস্তিত্বের মতো বয়ে বেরিয়েছে। এটা আপনি রাখবেন। এটা আমার মায়ের এতদিন খুব যত্নে বয়ে বেরিয়েছি। আপনিও ঠিক এভাবেই যত্নে রাখবেন। সে বলে। ঈশানের গলা ভারী হয়ে আসে। চুপচাপ কিছু না বলে দুহাতে যত্নে আগলে নেয়। নীলা চোখে অনুনয়ের সাথে আবদার করে বলে। ঈশান সাহেব, আমাকে বিয়ে করবেন? আমি আপনার বউ হয়ে, আপনার নামে কবল বলে মরতে চাই। করবেন আমায় বিয়ে? ঈশান চোখ বন্ধ করে গুটি কয়েক শব্দে শুধু বলে। এখনই বিয়ে করব আমরা। প্রতিটা নীলচে সন্ধ্যাগুলো হয়ে উঠেছে সময়ের চিহ্ন। নীলা জানে, প্রতিটা দিন তাকে একটু একটু করে ভেতর থেকে খেয়ে নিচ্ছে। শরীরটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে আরও, কিন্তু মন এখনো হার মানতে নারাজ। সে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে। নীল রঙের ভেতর সে অদ্ভুত এক শান্তি খুঁজে পায়। যেন এই রংটাই তার শেষ আশ্রয়। ঈশান তখন তার পাশে এসে দাঁড়ায়। কিছু বলে না। তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকে, দুজনের মাঝখানে নীরবতা, এই নীরবতার মাঝেই জমে আছে বলা না বলা অসংখ্য কথা। নীলা হঠাৎ ঈশানের দিকে তাকায়। চোখে আজ কোনো ভয় নেই, আছে গভীর মায়া। আপনি জানেন, নীলা ধীরে বলে, আমি যদি স্বাভাবিক জীবন পেতাম, আমি ঠিক এমনই সন্ধ্যাগুলো চাইতাম। খুব সাধারণ। খুব নীরব। ঈশানের বুকের ভেতর কেমন জানি করে ওঠে। সে জানে, নীলার কথাগুলোতে আর এখন কোনো ভবিষ্যৎ নেই। শুধু অতীত আর বর্তমান। নীলা এবার ধীরে ধীরে হাঁটে। প্রতিটা পদক্ষেপ যেন সে সচেতনভাবে নেয়। বিছানার পাশে রাখা স্কেচবুকটা হাতে নেয়। পাতাগুলো উল্টাতে থাকে। প্রতিটা পাতায় ঈশানের ছায়া, কোথাও তার মুখের রেখা, কোথাও কবিতার লাইন, কোথাও শুধু একটা নাম। এইগুলো আমি শেষ করে যেতে চাই, নীলা বলে। যাতে অসম্পূর্ণ কিছু না থাকে। ঈশান কিছু বলে না। সে জানে, অসম্পূর্ণতা কাগজে না থাকলেও জীবনে থাকবেই। রাত বাড়ে। নীলার শরীর ক্লান্ত হয়ে পড়ে। ঈশান তাকে শুয়ে পড়তে সাহায্য করে।
আলো নিভিয়ে দেওয়ার আগে নীলা হঠাৎ তার হাতটা ধরে। একটা কথা শোনাবেন? কি কথা? আপনার কোনো কবিতা। ঈশান অনেক ভেবেচিন্তে একটা কবিতা পড়ে শোনায়। তুমি প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। তুমি কি জানো নীলাঞ্জনা? তুমি কি জানো প্রথম প্রেম মানে? অভ্যাস বদলে যাওয়া জীবন আর প্রেমের সাতরঙায় রাঙিয়ে নেওয়া পরাণ। নীলাঞ্জনা তুমি কি জানো? প্রথম প্রেম মানে ভবিষ্যৎ এড়িয়ে যাওয়ার সাহস আর বর্তমানটুকু দুহাতে আঁকড়ে ধরা। তুমি প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। যে প্রেম জানে সব গল্পের শেষ আছে, তবুও কিছু গল্প থাকে যা একটা জীবন জুড়ে যায়। অতঃপর তুমি প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। নীলার চোখ ভিজে ওঠে। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, আমি যদি চলে যাই, আপনি কিন্তু আমাকে ভুলিয়েন না। একটু হলেও মনে রাখিয়েন। এক জীবনে আপনিই আমার এমন একজন যাকে আমি ভালোবাসি নীলাঞ্জনা। আপনাকে না পাওয়ার আক্ষেপ আমাকে জীবনভর পুরাইব। এরপর দুজনেই চুপ। রুমটা অদ্ভুতভাবে শান্ত হয়ে আছে। ঘড়ির কাঁটার শব্দ শোনা যাচ্ছে। সময় যেন জোর করে মনে করিয়ে দিচ্ছে, কিছু সত্য না চাইলেও মেনে নিতে হয় এবং তারা মেনে নিতে বাধ্য। ঈশান জানালার দিকে তাকায়। আকাশের গায়ে নীলচে ভাবটা আর দেখা যাচ্ছে না, নীল আকাশ জুড়ে ছেয়ে গেছে গভীর অন্ধকারে। কিন্তু তার মনে হলো এটাই হয়তো তাদের শেষ নীলচে সন্ধ্যা। যে সন্ধ্যা আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে বর্তমানে। নীলা হঠাৎ বলে ওঠে, ঈশান সাহেব। এই তো, এই যে আমি আছি। ঈশান তড়িঘড়ি করে সঙ্গে সঙ্গে বলে। নীলা আর কিছু বলে না, শুধু হাতটা শক্ত করে ধরে রাখে। এই মেয়েটা হাত ধরেছে, এই ধরাটা কোনো ভয়ের ছিল না। ছিল ভালোবাসা, বিশ্বাস আর বিদায়ের প্রস্তুতি। ঈশান সেই রাতে ঘুমোয় না। সেই নীলার শ্বাসের ওঠানামা গুনে গুনে দেখে। প্রতিটা নিঃশ্বাস তার কাছে উপহার মনে হয়। ভাবে ভালোবাসা বোধ হয় এমনই, যেখানে পাওয়া আর হারানো একসঙ্গে বাস করে। নীলচে সন্ধ্যার শেষ প্রতিশ্রুতি। এলিজে নিজারা আরফা। পর্ব 05 শেষ পর্ব। রাত্রি কেটে ভোর আসলো খুব ধীরে। যেন প্রভাতের আলো জানতো আজ কাউকে তাড়া দেওয়া যাবে না। জানালার পর্দার ফাঁক গলে আলো ঘরে ঢুকল, যার মধ্যে নেই কোনো তীক্ষ্ণতা। আছে শুধু নরম, ধূসর মাখা। আলোটা মেঝেতে এসে থামে, দেয়ালে একটু উঠে আবার মিলিয়ে যাচ্ছে। ঘরটা অদ্ভুতভাবে স্থির। রুমের বাতাসে নেই কোনো শব্দ আর সময়েরও যেন নেই কোনো তাড়া। ঘড়ির কাঁটা চলছিল ঠিকই, কিন্তু সেই চলার মধ্যে কোনো গন্তব্য নেই। নীলাঞ্জনা চোখ মেলে তাকিয়ে সাদা ছাদের দিকে। এই ছাদটার দিকে তাকিয়েই সে গত কয়েকটা রাত কাটিয়েছে। চোখে ঘুমেরা ধরা দেয় না। কখনো নিঃশ্বাস গুনেছে, কখনো মনে মনে নিজের সাথে কথা বলেছে। আজ চোখে কোনো ভয় নেই। নেই বিস্ময়। শুধু দীর্ঘদিন ধরে বহন করা এক ধরনের প্রশান্ত ক্লান্তি। শরীরটা আর তার কথা শোনে না, কিন্তু মনটা তো অদ্ভুতভাবে শান্ত। বুক উঠানামা করছে খুবই ধীরে, ভারীভাবে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবু সে নিঃশ্বাস নিচ্ছে শেষ পর্যন্ত। প্রতিটা শ্বাস তার কাছে মনে হয় সময়ের কাছ থেকে ধার নেওয়া। পাশের চেয়ারে ঈশান বসা। রাতভর সে একবারও চোখ বন্ধ করেনি। চোখের নিচে গভীর ছায়া, ঠোঁট শুকনো। নীলার হাতটা সে নিজের বুকের কাছে ধরে রেখেছিল, যেন এই হাত ছেড়ে দিলেই মেয়েটা পৃথিবী ছেড়ে চলে যাবে। হাতটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। অথচ আঙুলগুলো এখনো শক্ত করে ঈশানের আঙুল আঁকড়ে আছে। শেষ শক্তিটুকু দিয়ে। ঈশান বারবার নীলার মুখের দিকে তাকাচ্ছিল। এই মুখটা সে কতভাবে দেখেছে হাসিতে, রাগে, ক্লান্তিতে, ভালোবাসায়। অথচ আজ এই মুখটার দিকে তাকাতে তার ভয় লাগছে। ভয়ের কারণ এই দেখাটা শেষ দেখা হয়ে না যায়। নীলা খুব ধীরে মাথা ঘুরিয়ে ঈশানের দিকে তাকায়। চোখে আজ কোনো প্রশ্ন নেই, শুধু একরাশ মায়া। ঈশান সাহেব। ঈশান ঝুঁকে আসে। এই তো, আমি আছি। নীলা মৃদু হাসে। সেই হাসিতে কোনো উচ্ছ্বাস নেই, আছে গভীর প্রশান্তি। আপনি জানেন, আজ আমি খুব শান্তি ফিল করছি। এই শান্তি শব্দটাই ঈশানের বুকের ভেতর ফাটল ধরায়।
সে জানে, এই শান্তি মানে লড়াই শেষ। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ গলা পেরোয় না। নীলা আবার বলে, আমি ছোটবেলা থেকেই জানতাম, আমার সময় কম। কিন্তু তাও আমি খুব করে বাঁচতে চেয়েছি। একটা সংসার করার স্বপ্ন দেখতাম, যে আমারও নিজস্ব একটা সংসার হবে, ঘর হবে। সংসারটা আমি মনের মতো সাজাবো। সেই ছোট্ট সংসারে আমি আর আমার ভালোবাসারা থাকবে, কিন্তু নিয়তি চাইছে না বলে আজ আমি শেষ বেলায় দাঁড়িয়ে। ঈশান মাথা নাড়ায়। এভাবে কথা বলবেন না, নীলাঞ্জনা, এখন না প্লিজ। নীলা ধীরে চোখ বন্ধ করে, আবার খোলে। এখনই। পরে আর সময় থাকবে না। নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার। তবু সে থামে না। আমি কখনো কাউকে ভয় দেখাতে চাইনি। তাই হাসতাম। শক্ত থাকার অভিনয় করতাম। কিন্তু আজ আর অভিনয় করতে ইচ্ছে করছে না। ঈশান নীলার কপালে হাত রাখে। আপনি খুব সাহসী জানেন। এভাবে বলবেন না, আমার কষ্ট হচ্ছে নীলাঞ্জনা। নীলা খুব ধীরে মাথা নাড়ায়। না, আমি শুধু মেনে নিতে শিখেছি। একটু শুনুন। এখন না বললে আর সময় থাকবে না। তারপর কিছুটা ঘরের ভেতর নীরবতা। মনিটরের শব্দ একটানা চলতে থাকে। সময় যেন দাঁড়িয়ে নেই, আবার ছুটছেও না, শুধু ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। নীলা হঠাৎ বলে, আপনি জানেন, আমার সবচেয়ে বড় আফসোস কি? ঈশান তাকায়। কি? আমি আপনাকে আরো সময় দিতে পারলাম না। এই কথাটুকুই তাকে পুরো ভেঙে দেয়। সে মুখ ফিরিয়ে নেয়। চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে, কিন্তু শব্দ করে কাঁদে না চগেলেটা। নীলা আবার বলে, কিন্তু আপনি আমাকে যা দিয়েছেন, সেটা এক জীবনের চেয়েও বেশি। নীলা ঈশানের হাতটা নিজের বুকে রাখে। আপনি এখানে থাকবেন, সে ফিসফিস করে। এখানে। সময় গড়ায়। নীলার নিঃশ্বাস আরো ভারী হয়। চোখ আধ খোলা। দৃষ্টি যেন এই পৃথিবীর একটু বাইরে আটকে আছে। ঈশান সাহেব। আমি আছি তো, বলুন না, আমি সব শুনব। ঈশান কাপা কণ্ঠে বলে, আমি যদি চলে যাই, আপনি কিন্তু ভেঙে পড়বেন না, হ্যাঁ? ঈশান মাথা নাড়ায়। আমি পারবো না। তবুও চেষ্টা করবেন, আমার জন্য। একটু থেমে, উমম। ঈশান সাহেব একবার জড়িয়ে ধরে, ভালোবাসি নীলাঞ্জনা বলবেন? কথাটা শুনে সাথে সাথে সে নীলাকে বুকের মাঝে চেপে ধরে, যে একটু ছাড়লে হারিয়ে যাবে। মাথায় চুমু খেয়ে কাতর কণ্ঠে বলে, ভালোবাসি আমার নীলাঞ্জনা, বড্ড ভালোবাসি। ভালোবাসা আমার প্রিয় মানুষটার মুখে ভালোবাসি স্বীকারোক্তি শুনে হাসি ফুটে উঠে মেয়েটার। সেও বলে উঠে, ভালোবাসি ঈশান সাহেব। এই ডাকটাই শেষ ডাক, আর ভালোবাসার শেষ স্বীকারোক্তি দুজনের। তারপর নীলার আঙুলের চাপ আলগা হয়ে আসে। নিঃশ্বাস থামে। মনিটরের শব্দটা দীর্ঘ হয়ে যায়। ঈশান ডাক দেয়, নীলা, নীলাঞ্জনা। কোনো উত্তর আসে না। নীলচে সন্ধ্যাটা সেদিন আর আসেনি। সেদিন সন্ধ্যার আগেই নীলার সময় ফুরিয়ে যার। তার কাছে হাসপাতালের রুমটা হঠাৎ করে অনেক বড় হয়ে যায়। সাদা দেয়াল, সাদা আলো, সাদা বিছানা। সবকিছু এতটাই সাদা যে ঈশানের চোখ ব্যথা করে। সি ইজ নো মোর। ডাক্তার কিছু বলছিল। নার্স কিছু কাগজ এগিয়ে দিচ্ছিল। ঈশান কিছুই বুঝছিল না। তার কানে শুধু একটা কথাই বাজছিল, সি ইজ নো মোর। তার নীলাঞ্জনা আর নেই। সে ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে যায়। বিছানার পাশে দাঁড়িয়ে তাকায়। নীলা এখন খুব শান্ত। অস্বাভাবিকভাবে শান্ত। এই মুখটায় কোনো কষ্ট নেই, কোনো অভিযোগ নেই। মনে হয়, সে অনেক আগেই সব কথা বলে ফেলেছে। ঈশান ধীরে করে নীলার হাতটা ধরে। এবার আর কোনো চাপ নেই। কোনো আঁকড়ে ধরা নেই। মেয়েটা কি নিষ্ঠুরভাবে হাতের ভর ছেড়ে দিয়েছিল। এই প্রথম নীলার সামনে সে কাঁদে, তবে শব্দ না করে। চোখের জল নীলার হাতের ওপর পড়ে। সে ফিসফিস করে বলে, আপনি তো বলেছিলেন, আমাকে একা রেখে যাবেন না। কিন্তু নীলা কোনো উত্তর দেয় না। নীলার জানাজার দিন আকাশটা অদ্ভুতভাবে নীল ছিল। না খুব উজ্জ্বল, না খুব অন্ধকার, ঠিক নীলচে সন্ধ্যার মতো। ঈশান দূরে দাঁড়িয়ে ছিল। হাতে সেই নীল ধূসর শাল। এই শালটা একসময় নীলার অস্তিত্বের মতো ছিল। আজ সেটা ঈশানের বুকের ওপর পড়ে আছে।
মাটি যখন নীলাকে ঢেকে দিল, ঈশানের মনে হলো এই পৃথিবী আজ সত্যিই তাকে হারিয়েছে। সব শেষ হলে সে হাঁটতে শুরু করে। কোথাও যাওয়ার উদ্দেশ্য নেই। শহরের রাস্তা, ট্রাফিক, মানুষ সব চলছে নিজের মতো। একসময় সে গ্যালারির সামনে এসে দাঁড়ায়, দরজাটা বন্ধ। বুকের তার ভেতরে ঢুকে পড়ে একরাশ হাহাকার। কেমন অসহ্য এক যন্ত্রণায় খেয়ে দিচ্ছে বুকের বাপাসটায়। কাচের জানালা দিয়ে তাকালো, ক্যানভাসগুলো দেয়ালে ঝুলছে। কিছু ছবিতে জানালা, কিছুতে আলো, কিছুতে ছায়া। ঈশান জানে এই প্রতিটা ছবির কোথাও না কোথাও সে নিজেও আছে। সন্ধ্যা নামে। ঈশান পার্কের সেই বেঞ্চটায় বসে পড়ে। শালটা বুকের কাছে জড়িয়ে ধরে। চোখ বন্ধ করে। হাওয়ায় শালের প্রান্ত নড়ে ওঠে। এই নড়াচড়াটা তার পরিচিত। মনে হয় কেউ পাশে বসে আছে। কিছু বলছে না, শুধু আছে। ঈশান ফিসফিস করে বলে, আমি জানি আপনি আছেন। ঠিক আমার বক্ষপিঞ্জিরায় শুকপাখি হয়ে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে বলে, আপনি বলেছিলেন আমার ভেঙে পড়তে নেই। আমি চেষ্টা করছি, নীলাঞ্জনা। খুব চেষ্টা করছি। এরপর টইটম্বুর জলে ভরা আখি জোড়া নিয়ে আকাশের দিকে তাকায়, যেন নীলাকে দেখতে পাচ্ছে। সে ঝাপসা চোখে শূন্যে তাকিয়ে বলে, আপনি নামক একমুঠো সুখের লাগি আমি 7 দুয়ারে ঘুরিলাম। 7খানা দুয়ারের মালিকই ফিরায় দিয়া কহিল, তুমি যেই সুখের তালাশ করিয়াছ তাহা এ ধরণীতে পাইবার নহে। তোমার একমুঠো সুখ হইয়াছে বসন্তের অতিথি পাখির লাহান। যাহা ক্ষণিকের সুখবসন্তে অতিথি হইয়া আসিবে, অন্তর কুটুরিতে মায়া বাড়াইবে বক্ষপিঞ্জরে বাসা বাঁধিবার লাগি। কাছে আসিয়া, মায়া বাড়াইয়া, পিঞ্জর ভাঙিয়া ফাঁকি দিয়া চলিয়া যাইবে। একটু থেমে, অতঃপর আপনি নামক আমার একমুঠো সুখ সত্যি সত্যি অতিথি পাখি হইয়া চলেই গেলেন নীলাঞ্জনা। সমাপ্ত।